আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশন প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি হিসেবে আখ্যা ট্রাম্পের। গাজা ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা 256-এ দাঁড়ালো। বিনা দোষে 104 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। সুদানে 3 দিনে 1500 জন নিহত, গণহত্যার নিন্দা আরব দেশগুলোর। শাপলা নয়, ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলাকলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে দেখতে সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশংসার পাশাপাশি আবার তাকে খুনি বলেও সম্বোধন করেছেন তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন ট্রাম্প। সেখানে তিনি এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে ভারত পাকিস্তানের মধ্যকার 4 দিনের যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের যুদ্ধ তিনিই বন্ধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তিনিই প্রথমে যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা রাজি হয়নি। এরপর ভারত পাকিস্তান তার কাছে ধর্ণা দিয়ে যুদ্ধ বন্ধ করে। যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ। পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন। আপনারা জানেন কেন তিনি ফিল্ড মার্শাল? কারণ তিনি একজন অসাধারণ যোদ্ধা। আমি তাদের সবাইকে বেশ ভালোভাবে চিনি। আমি জেনেছি ভারত পাকিস্তান যুদ্ধে 7টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো 2টি পারমাণবিক শক্তিধর দেশ, আর তারা ওই দিকে এগুচ্ছিল। আমি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে জানাই, আপনার সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে পারবো না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন। আমরা চুক্তি করতে পারবো না। এরপর আমি পাকিস্তানকে ফোন করি, তাদের বলি, আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না, কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তারা আমাকে বলে, না, আমাদের যুদ্ধ করতে দিন। তারা উভয়ই বলেছে তারা শক্তিশালী লোক। ওই সময় মোদীর আচরণে বেশ অবাক হয়েছিলেন। উল্লেখ করে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদী দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদী হলেন একজন খুনি। সে বেশ কঠোর। আমাকে বলে, না, আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব। আমি তখন বলি, বাহ, এটি কি সেই মোদী যাকে আমি চিনি? এর প্রায় 2 দিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো 256 জনে। বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল মুনিরাউই নিহত হন। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবেই ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা দিতে এবং তাদের হত্যার চলমান অপরাধ বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাই। প্রসঙ্গত, গাজা অঞ্চল জুড়েই ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়ে গেছে। একই সময়ে 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত 27 মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে গতকাল এক ইসরায়েলি সেনা নিহত হয়। এরপর রাতে গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার নির্দেশ দেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নির্দেশের কয়েক ঘণ্টা পর গাজায় নতুন করে বর্বরতা শুরু করে দখলদারের সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের ওই সেনাকে হত্যা করে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তাই পাল্টা হামলা চালানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে।
ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, যেসব যোদ্ধা ওই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তাদের সঙ্গে হামাসের যোগাযোগ নেই। ওই যোদ্ধারা রাফার আল জানিনার একটি সুড়ঙ্গের ভেতর ছিলেন। এই স্থানটি বর্তমানে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল দখলদারদের সেনারা সেখানে ভারী যন্ত্রাংশ দিয়ে সুড়ঙ্গ এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করছিল। তখন এই সুড়ঙ্গের ভেতর থাকা হামাসের যোদ্ধারা উপরে এসে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওয়াল্লা বলছে, সুড়ঙ্গটি যখন ভেঙে পড়ছিল তখনই যোদ্ধারা বেরিয়ে আসেন। এর সঙ্গে হামাসের নেতৃবৃন্দের অথবা ইচ্ছাকৃত হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো সংশ্লিষ্টতা নেই। ধারণা করা হচ্ছে ওই সুড়ঙ্গের ভেতর এসব যোদ্ধা কয়েক মাস ধরে অবস্থান করছিলেন, আর সেখান থেকে হামাসের যোদ্ধাদের বের হতে দেখে ইসরায়েলি সেনারাও চমকে যায়। কিন্তু নেতানিয়াহু হামাসের উপর এই দায়ভার চাপিয়ে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেয়। এতে করে 104 ফিলিস্তিনি বিনা দোষে প্রাণ হারিয়েছেন। একদিনে শতাধিক মানুষকে হত্যার পর দখলদাররা আবারও বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে এল ফাশার শহর দখলের সময় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আক্রমণে মাত্র 3 দিনে কমপক্ষে 1500 জন মানুষ নিহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরা এই অবরুদ্ধ শহর থেকে পালানোর চেষ্টা করলে আরএসএফ এর বর্বরতার শিকার হয়। বিশ্লেষকরা এই বর্বরতাকে ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। তারা মনে করছে এই হত্যাকাণ্ড পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে করা হয়েছে। ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব থেকে গণহত্যার নতুন প্রমাণ এসেছে। আরএসএফ প্রবেশের পর এল ফাশার শহরের স্যাটেলাইট ছবিতে মানব দেহের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো বস্তু এবং মাটিতে লাল রঙের বিশাল অংশ দেখা গেছে। আল জাজিরা প্রতিনিধি হিব্বা মর্গান সুদানের রাজধানী খার্তুম থেকে জানান, আরএসএফ এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তারা পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, কেবল একটি হাসপাতালে 460 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্কের মতে, আরএসএফ হাসপাতালের ভেতরে পাওয়া রোগী, স্বজন এবং স্বাস্থ্যকর্মী উপস্থিত সকলকে হত্যা করেছে। আরএসএফ 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। এই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত এবং 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 17 মাস ধরে অবরোধের পর দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এল ফাশার দখল করে নেয় আধা সামরিক বাহিনী। এদিকে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক, জর্ডান সহ আরব দেশগুলো আরএসএফ এর এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সুদানের সাবেক সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিমের মতে, এটি সুদানের সম্পদ দখল ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের বড় একটি ষড়যন্ত্রের অংশ। নির্বাচন কমিশনের সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি প্রতীক। নির্বাচন বিধিমালা 2008-এর সংশোধন করে এই প্রতীক যুক্ত করা হয়। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, 1972-এর সংবিধানের অনুচ্ছেদ 94-এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল। এতে আরও বলা হয়, উপরিউক্ত বিধিমালার বিধি 9-এর উপবিধি 1-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি 1 প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ 20-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্তী প্রতীকগুলো হইতে প্রাপ্যতার সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে। শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের সঙ্গে টানাটানি চলছিল। এ নিয়ে এনসিপির সঙ্গে দফায় দফায় ইসির চিঠি চালাচালি বৈঠক হয়। সবশেষ গত 7 অক্টোবর আবারও শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের 7টি নমুনা চিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নেয় না ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য, বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে। বলা হয়েছিল, জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন। গত 19 অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল। তবে সে সময়ও শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না বলে জানায় এনসিপি। অবশেষে আজ প্রতীকের তালিকা সংশোধন করে শাপলাকলি যুক্ত করে ইসি।
শেষ করছি খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডার অধিনায়ক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। বিসিবির চিকিৎসা বিভাগের সূত্রে জানা গেছে 4 দিন ধরে অসুস্থ ছিলেন রিয়াদ। শুরুতে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ, তবে ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি NCL T20-তে অংশ নিয়েছিলেন এবং 2 ম্যাচ খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন। এমন সময় অসুস্থ হয়ে পড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার। চিকিৎসকদের ধারণা সবকিছু স্বাভাবিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্ত ও সতীর্থরা। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।